বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আমরা একটা মহামারীর মধ্য দিয়ে দিন কাটাচ্ছি, কোভিড-19, যেখানে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা। স্কুল কলেজ ভার্সিটি বন্ধ থাকায় তারা পর্যাপ্ত শিক্ষার সুযোগ পাচ্ছে না। তো আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে চেষ্টা করছি যাতে কোনো মেসেজ, কোনো তথ্য, কোনো লেসন তাদের কাছে পৌঁছে দিতে পারি। তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমরা অনলাইনের মাধ্যমে চেষ্টা করছি আমাদের ছেলেমেয়েরা যাতে কিছুটা লেখাপড়ার সংস্পর্শে থাকতে পারে। দিস ইজ মোহাম্মদ মামুন হোসেন, assistant teacher in English, Devhata is a high school, Mirzapur, Tangail. Today I would like to discuss about narration, which is very much important for the class 8, 9, 10. Those who are very much interested to learn something about narration and speech, they will follow me and follow my instruction. শুরুতেই আমি বলতে চাই যে ন্যারেশন কিভাবে প্রশ্ন হয়, এখানে কত মার্ক থাকে, কিভাবে আনসার করলে ফুল মার্ক পাওয়া যাবে। তো জেছি যারা ক্লাস 8, এখন যারা ক্লাস 9, যারা নিউ 10, তাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে ন্যারেশনটা। 9, 10-এ এটা প্রশ্নটা 5 নাম্বারে সেট করা হয়, মার্কও থাকে 5। তো যদি ফুল অ্যান্সার করি এখানে ফুল মার্ক পাওয়া সম্ভব। আমরা বেশ কিছু টেকনিক, বেশ কিছু নিয়ম যদি আলোচনা করি, তা যদি তোমরা রপ্ত করতে পারো তাহলে সহজেই এখান থেকে ফুল মার্ক অর্জন করা সম্ভব। তবে যারা X10 SSC পরীক্ষার্থী যারা, তাদের শর্ট সিলেবাসের আওতায় এটা বাদ দেওয়া হয়েছে, শর্ট সিলেবাসের মধ্যে ন্যারেশন নাই। তো যাই হোক, আমরা জেএসসি এবং ক্লাস 9 নিউ 10 যারা, তাদের জন্য আমাদের আজকের লেকচারটা অনেক উপকারী হবে। যদি আমরা আমাদের সংস্পর্শে থেকে এটা যদি অবজার্ভ করি, যদি ক্লাসটা দেখি, তাহলে অনেক উপকৃত হব। তো আমি প্রথমেই বলতে চাচ্ছিলাম যে ন্যারেশনটা কি, স্পিচটা কি, প্রশ্নটা কেমন হবে। তো প্রশ্ন আমাদের প্যাসেজ ন্যারেশন আসে, একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটাকে ইনডিরেক্টে পরিণত করতে হবে। যদি সেটা আমরা করতে পারি তাহলে সেখানে ভালো মার্ক অর্জন করতে পারবো। এই করার জন্য কিছু সিস্টেম, কিছু নিয়ম আমাদের জানতে হবে। অনেকেই মনে করে যে টেন্স না পারলে একদমই ন্যারেশন পারা সম্ভব না। কথাটা পুরোপুরি সঠিক না। আবার টেন্স জানতেই হবে, 9, 10, 8-এ পড়লে টেন্স বাচ্চারা জানেই। তারপরেও না জানলেও কোনো না কোনো একটা ওয়েতে এটা রপ্ত করা যাবে, আমরা সেই টেকনিক করতে পারবো। ন্যারেশন বা স্পিচ হচ্ছে বক্তার বক্তব্যকে ন্যারেশন বা স্পিচ বলে, যার বাংলা হচ্ছে উক্তি। আবারও বলি, বক্তার বক্তব্যকে ন্যারেশন বা স্পিচ বলে। ন্যারেশন 2 প্রকার, ডিরেক্ট, ইনডিরেক্ট। ডিরেক্ট স্পিচ প্রত্যক্ষ উক্তি, ইনডিরেক্ট স্পিচ পরোক্ষ উক্তি। আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে পারি যে ডিরেক্ট ন্যারেশনটা কেমন হয়, ইনডিরেক্ট ন্যারেশনটা কেমন হবে। মনে করি আমি ঢাকা গেলাম, ঢাকা যাওয়ার পরে আমার এক মামার সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে মামা আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কেমন আছো। এটা ডিরেক্ট, এটা প্রত্যক্ষ উক্তি। সে আমাকে, তার সাথে সরাসরি দেখা হয়েছে, সে আমাকে সরাসরি জিজ্ঞাসা করলো কেমন আছো। ঠিক এই কথাটা যখন আমি এলাকায় ফিরে এসে, গ্রামে ফিরে এসে অন্য কাউকে বলবো যে আমার মামার সাথে দেখা হয়েছে, মামা আমাকে বলেছিল আমি কেমন আছি, এটা তখন ইনডিরেক্ট হয়ে যাবে। তো বক্তা যখন সরাসরি কথা বলে তখন সেটা ডিরেক্ট। বক্তার কথা যখন অন্য কাউকে বলে তখন সেটা ইনডিরেক্ট। তো আমরা এখন রুলসগুলো দেখে নেব। রুলসগুলা যদি তোমরা পারো যথাসম্ভব খাতায় লিখে নেওয়ার চেষ্টা করবা। তো ভিডিওটা তো চলতে থাকবে, যদি লেখার দরকার হয় ভিডিওটা থামিয়ে লেখাটা শেষ করে পরবর্তী অংশ দেখা যেতে পারে। যাই হোক, আমরা টেন্সের পরিবর্তন ন্যারেশন করতে যেটা সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়, টেন্সের পরিবর্তন। আমি আগেই বলছিলাম, যদি টেন্সের পরিবর্তন সরাসরি আমরা নাও বুঝি তারপরেও ন্যারেশন করা সম্ভব।
এরকম একটা ছক করে নেব আমরা ডিরেক্ট ইনডিরেক্ট। তো ডিরেক্টে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে আমরা ইনডিরেক্ট করার সময় ওই বাক্যটাকে পাস্ট ইনডিফিনিট করব। এটাকে বলে কোরেসপন্ডিং পাস্ট টেন্স, অর্থাৎ যে প্রেজেন্ট টেন্স থাকে ওই পাস্ট টেন্স হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে, যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ব্যাপারটা ইজি বিষয়, যেটা কোরেসপন্ডিং পাস্ট টেন্স, ব্যাপারটা ইজি। কারণ আমরা লক্ষ্য করতেছি যে প্রেজেন্ট টেন্স থাকে ডিরেক্টে, যে প্রেজেন্ট টেন্স থাকবে ইনডিরেক্টে ওই পাস্ট টেন্স হবে। আর আমি বলছিলাম যদি টেন্সটা আমরা ভালো মতন না বুঝি তখন যদি আমরা দেখি যে ডু ডাস, বাক্যে ডু ডাস ব্যবহার করা হয়েছে, অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম সংক্ষেপে যেটাকে আমরা V1 বলি, যদি এমন থাকে তাহলে আমরা ইনডিরেক্ট করার সময় ডিড ব্যবহার করব। যদি বাক্যে এম ইজ আর দেওয়া থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করব। যদি বাক্যে হ্যাভ হ্যাজ দেওয়া থাকে তাহলে আমরা ইনডিরেক্ট করার সময় হ্যাড ব্যবহার করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন হ্যাজ বিন দেওয়া থাকলে আমরা হ্যাড বিন ব্যবহার করব। আবার যদি পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকে তখন হবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ ডিড বা ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে তাহলে এইখানে হবে হ্যাড প্লাস V3, পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড প্লাস V3 হবে। পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ ওয়াজ ওয়ার যদি দেওয়া থাকে তখন আমরা ইনডিরেক্ট করার সময় হ্যাড বিন ব্যবহার করব, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আমরা সহজে যদি মনে রাখতে চাই তাহলে ওয়াজ ওয়ার থাকলে আমরা কি ব্যবহার করব, হ্যাড বিন। যদি হ্যাড দেওয়া থাকে আমরা হ্যাড ব্যবহার করব, যদি হ্যাড বিন দেওয়া থাকে ইনডিরেক্ট করার সময় আমরা হ্যাড বিনই ব্যবহার করব। আরও কিছু ওয়ার্ড আছে, যেমন যখন শ্যাল দেওয়া থাকবে তখন আমরা শুড ব্যবহার করব, উইল থাকলে উড ব্যবহার করব, ক্যান থাকলে কুড ব্যবহার করব, মে থাকলে মাইট ব্যবহার করব, মাস্ট থাকলে হ্যাড টু ব্যবহার করব, উড থাকলে উডি ব্যবহার করতে পারবো, শুড থাকলে উড বা শুড ব্যবহার করতে পারবো। ইয়েস এর জন্য আমরা লিখতে পারবো রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো এর জন্য লিখতে পারবো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। যদি বাক্যে সার দেওয়া থাকে সারের জন্য হবে রেসপেক্টফুলি বা উইথ রেসপেক্ট। এগুলো আমরা যখন এক্সাম্পলে যাব আমরা তখন আরও ভালোভাবে বুঝতে পারবো। তো আমি যে কথাটা বারবার বলতে চাচ্ছিলাম টেন্সের পরিবর্তন, এটা মুখস্থ না করলে ন্যারেশন করা সম্ভব না, যার কারণে আমরা কীভাবে মুখস্থ করবো সেই টেকনিকটাও আমি বলে দিই। তো আমরা এইভাবে বলতে পারি ডু ডাস থাকলে ডিড হবে, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হবে, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে, হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে হ্যাড বিন হবে, ডিড থাকলে বা V2 থাকলে হ্যাড প্লাস V3 হবে, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হবে, হ্যাড থাকলে হ্যাড হবে, হ্যাড বিন থাকলে হ্যাড বিন হবে, শ্যাল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে, উড থাকলে উড হবে, শুড থাকলে উড হবে বা শুড হবে, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, সার থাকলে রেসপেক্টফুলি বা উইথ রেসপেক্ট। এবার আমরা পার্সনের পরিবর্তনটা দেখে নেব। পার্সনের পরিবর্তন যেটা মোস্ট ইম্পর্টেন্ট ন্যারেশন করার ক্ষেত্রে। পার্সন যদি আমাদের ডিরেক্ট বাক্যে ফার্স্ট পার্সন থাকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচটা ফার্স্ট পার্সন থাকে, রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন আই, উই, মাই, আস যদি থাকে তাহলে সেটা পরিবর্তন হবে সাবজেক্ট দ্বারা। যদি ফার্স্ট পার্সন থাকে পরিবর্তন হবে সাবজেক্ট দ্বারা। যদি সেকেন্ড পার্সন থাকে ইউ বা ইউর, সেটা পরিবর্তন হবে অবজেক্ট দ্বারা। থার্ড পার্সন হি, সি, কারো নাম রানা, রহিম, করিম, দে, যদি থার্ড পার্সন থাকে নো চেঞ্জ, অর্থাৎ পরিবর্তন হয় না। এটাও আমাদের মুখস্থ রাখতে হবে। যাই হোক আমরা আবারও বলি পার্সনের পরিবর্তনটা মনে রাখার, ফার্স্ট পার্সন পরিবর্তন হয় সাবজেক্ট দ্বারা, সেকেন্ড পার্সন পরিবর্তন হয় অবজেক্ট দ্বারা, থার্ড পার্সন পরিবর্তন হয় না। আবার বলি ফার্স্ট পার্সন পরিবর্তন হয় সাবজেক্ট দ্বারা, সেকেন্ড পার্সন পরিবর্তন হয় অবজেক্ট দ্বারা, থার্ড পার্সন পরিবর্তন হয় না। যাদের লেখা দরকার, যে ভালোভাবে যারা শিখতে চাও, যাদের লেখাটা দরকার, তারা ভিডিওটা থামিয়ে ভিডিওটা পজ করে লেখাগুলো লিখে নিতে পারো। আরও কিছু জরুরি ওয়ার্ডের পরিবর্তন করতে হয়, সেগুলো আমরা জেনে নেই। ডিরেক্ট, ইনডিরেক্ট। ডিরেক্টে যখন নাও থাকে তখন আমরা নাওয়ের পরিবর্তে ইনডিরেক্টে দেন ব্যবহার করব। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে
ব্যবহার করব। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, হিয়ার থাকলে দিয়ার, দিয়ার থাকলে দিয়ারই হয়। মোস্ট যেগুলো সচরাচর ন্যারেশনে ব্যবহার হয় সেই ওয়ার্ডগুলো আমি তুলে ধরছি। আরও কিছু ওয়ার্ড আছে যেগুলো পরিবর্তন আমরা পরবর্তীতে জানবো। তো আমি বলছিলাম যে একটা উদাহরণ জানলে আমরা কিছুটা এই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবো। সেটা হচ্ছে এক্সাম্পল আমরা 1 নাম্বার রাখছি হি সেইড টু মি। এখানে ব্যাখ্যা করার বিষয় হলো যে হি সেইড টু মি এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভিতরে যে অংশ থাকে, ন্যারেশনের ইনভার্টেড কমার ভিতরে যে অংশ থাকে সেটা হবে রিপুটেড স্পিচ। এইখানে মেয়ের পরে কমা হবে, এটা প্রিন্টিং মিস্টেক, ফুল স্টপ উঠে গেছে, এটা কমা হবে। হি সেইড টু মি আই হ্যাভ ডান ইট। তো এইটুকুকে আমরা কী বললাম? রিপোর্টিং ভার্ব। এটুকু হলো রিপোর্টেড স্পিচ। তো এই রিপোর্টেড স্পিচের পার্সনগুলো পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট দ্বারা। তো এইখানে আমি যে পার্সনের পরিবর্তনটা বোঝাইছিলাম, আই দেখতে পাচ্ছি আমরা, আইটা ফার্স্ট পার্সন, আইটা ফার্স্ট পার্সন। আমি আগেই বলছিলাম ফার্স্ট পার্সন পরিবর্তন হবে সাবজেক্ট দ্বারা। এই রিপোর্টিংয়ের যে সাবজেক্ট, এই সাবজেক্ট দ্বারা পরিবর্তন হবে। তাহলে আইটা পরিবর্তন হচ্ছে সাবজেক্ট দ্বারা, আর এখানে রিপোর্টিংয়ের অবজেক্ট দেখা যাচ্ছে মি। তাহলে উদাহরণটা আমরা উত্তরটা বের করি। হি সেইড টুর পরিবর্তে বাক্যটা অ্যাসার্টিভ, যার কারণে আমরা সেইড টুর পরিবর্তে টোল্ড ব্যবহার করছি। হি টোল্ড মি, কমার পরিবর্তে দ্যাট, হিটা পরিবর্তন হয়েছে সাবজেক্ট দ্বারা। সাবজেক্ট কী ছিল আমাদের? হি। আইটা পরিবর্তন হয়েছে সাবজেক্ট দ্বারা। এখানে আমাদের তাহলে আয়ের পরিবর্তে কী হবে? হি। আমরা টেন্সের পরিবর্তন থেকে শিখছি যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে আমরা কী নেব? হ্যাড। হ্যাভের পরিবর্তে আমরা হ্যাড ব্যবহার করছি। ডান, ইট, ইটটা থার্ড পারসন, পরিবর্তন হয় নাই, নো সেন্স। এইভাবে যদি আমরা একটু এই শিটের সাথে বা আমার কথার সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করি তাহলে সহজেই আমরা ন্যারেশন বা স্পিচটা রপ্ত করতে পারবো। নেক্সট আমরা দেখব যখন একটা অ্যাসার্টিভ বাক্য দেওয়া থাকে, একটা অ্যাসার্টিভ বাক্য দেওয়া থাকবে, তখন আমরা কিভাবে অ্যাসার্টিভ বাক্যটাকে পরিবর্তন করব। আমি অ্যাসার্টিভ বাক্যটা চেনার সুবিধার্থে বলে দিচ্ছি। বাক্যের শুরুতে থাকবে সাবজেক্ট, শেষে ফুল স্টপ। এরকম বর্ণনামূলক কথা থাকলে আমরা বুঝতে পারবো বাক্যটা অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ বাক্যের আমরা খুব সহজে শিক্ষার্থীদের বোঝানোর জন্য খুব সহজ কিছু টেকনিক অবলম্বন করছি। সেইড টু, সেইড টুর পরিবর্তে আমরা টোল্ড ব্যবহার করব। অ্যাসার্টিভের ক্ষেত্রে সেইড টুর পরিবর্তে আমরা কী ব্যবহার করব? টোল্ড। কমা, কমার পরিবর্তে কী ব্যবহার করব? দ্যাট। আর এস সংক্ষেপে লেখা হয়েছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ কোনটা? যেটা ইনভার্টেড কমার ভিতরে থাকে। এই স্পিচটা কীভাবে পরিবর্তন করব? অ্যাসার্টিভের ক্ষেত্রে টেন্স ও পার্সনের পরিবর্তন করব। কি করব? টেন্স ও পার্সনের পরিবর্তন করব। টেন্স পরিবর্তন আমি শিখাইলাম, পার্সনের পরিবর্তন শিখাইলাম। তাহলে একটা বাক্য আমরা দেখে নিই। হি সেইড টু মি আই উইল ফলো ইউ। তাহলে হি সেইড টু মি এটা রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে সেটা হলো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। তাহলে এই রিপোর্টেড স্পিচের পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট দ্বারা। আবার টেন্সের পরিবর্তন। বাক্যটা অ্যাসার্টিভ। কীভাবে বুঝলাম বাক্যটা অ্যাসার্টিভ? সাবজেক্ট আছে আই, শেষে ফুল স্টপ, তাহলে বাক্যটা অ্যাসার্টিভ। অ্যাসার্টিভের ক্ষেত্রে আমার সেইড টুটা কী দ্বারা পরিবর্তন হবে বলছিলাম? সেইড টুর পরিবর্তন হবে টোল্ড। আমরা নিচ্ছি সেইড টুর পরিবর্তে টোল্ড। কমার পরিবর্তে নেওয়ার কথা, কমার পরিবর্তে নেওয়ার কথা ছিল দ্যাট, আমরা দ্যাট নিলাম। আই, পার্সনের পরিবর্তন, টেন্স ও পার্সনের পরিবর্তন করতে হবে। আই পরিবর্তন হয় সাবজেক্ট দ্বারা। সাবজেক্ট এখানে কি? হি, আমরা হি নিলাম। উইলের পরিবর্তে উড হয়, টেন্সের পরিবর্তন করলাম। ফলো, উইলের পরেও V1 থাকে, উডের পরেও V1 থাকে। ফলো ইউ, ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন পরিবর্তন হয় অবজেক্ট দ্বারা। অবজেক্ট এখানে মি, আমাদের হয়ে গেল মি, ইউটা পরিবর্তন হয়ে গেল মি। যদি লাইক দিস, যদি এইভাবে যদি আমরা চেষ্টা করি, ন্যারেশনে কোনো অংশই বাকি থাকবে না। টু দ্য পয়েন্টে যদি আমরা এইভাবে একটু মিলিয়ে লিখতে পারি তাহলে ফুল মার্ক অর্জন করা সম্ভব। আমরা এবার দেখব ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ বাক্য আমরা কীভাবে চিনব? সহজ উপায় হচ্ছে বাক্যের শেষে প্রশ্নবোধক দেওয়া থাকবে। ইন্টারোগেটিভ, যা দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ বলে। যদি আমরা এইভাবে না চিনি, শুধুমাত্র প্রশ্নবোধক দেখেই বুঝতে পারবো বাক্যটা ইন্টারোগেটিভ। আর এই অংশের থেকে প্রশ্ন অবশ্যই সেট হয়।
তাহলে আমরা ইন্টারোগেটিভ যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কীভাবে পরিবর্তন করব? সেট টুর পরিবর্তে আমরা কী নেব? আক্সড। সেট টুর পরিবর্তে আমরা কী ব্যবহার করব? আক্সড। কমার পরিবর্তে আমরা ব্যবহার করব ইফ। কমার পরিবর্তে ইফ ব্যবহার করব যখন বাক্যটা ডব্লিউএস কোশ্চেন এইচবি দ্বারা মানে হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হলে তখন আমরা ইফ ব্যবহার করব। আর ডব্লিউএইচ ব্যবহার করব কমার পরিবর্তে যখন ডব্লিউএইচ দ্বারা বাক্যটা শুরু হবে। তাহলে আমরা কি করব? যদি সাহায্যকারী ভার্ব দ্বারা বাক্যটা শুরু হয় সেই ক্ষেত্রে আমরা কমার পরিবর্তে নেব ইফ। আর যদি বাক্যটা ডব্লিউএইচ কোশ্চেন দ্বারা হুইচ, হোয়াট, হোয়েন, হাউ এরকম ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে আমরা সেইখানে যে ডব্লিউএইচ কোশ্চেন দ্বারা শুরু হয়েছে কমার পরিবর্তে ঠিক সেই ডব্লিউএইচ কোশ্চেনটাই ব্যবহার করব। এখন আমরা একটা উদাহরণ দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবো। হি সেড টু মি আর ইউ কলিং মি। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাক্যটা সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হয়েছে, আর দ্বারা শুরু হয়েছে। তো সেড টুর পরিবর্তে আক্সড হবে, কমার পরিবর্তে আমরা ইফ নিব। কেন ইফ নিব? বাক্যটা কী দ্বারা শুরু হয়েছে? সাহায্যকারী ভার্ব দ্বারা। পার্সনের পরিবর্তন ইউ, এখানে সাবজেক্ট পরিবর্তন হয় কি দ্বারা? অবজেক্ট দ্বারা। অবজেক্ট মি আছে, জায়গাটা সাবজেক্টের, যার কারণে সাবজেক্টের জায়গা থাকার কারণে মিটাকে আমরা সাবজেক্ট বলে কি হয়? আই। অ্যামেজারের পরিবর্তে ওয়াজ হয়, তাহলে আয়ের সাথে ওয়াজ বসে, আমরা বসে নিলাম আই ওয়াজ। কলিং আর এর পরেও আইএনজি যুগ থাকে, ওয়াজ এর পরে আইএনজি যুগ, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। আর এখানে ছিল মি। মি মানে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট দ্বারা। সাবজেক্টটা হি আছে কিন্তু এই জায়গাটা অবজেক্টের, যার কারণে হিকে অবজেক্ট করলে হিম হয়ে যায়। আমরা অবশ্যই বুঝতে পারতেছি। যদি আমরা টু দ্য পয়েন্টে একটু খেয়াল করি তাহলে অবশ্যই এটা বুঝতে পারবো এবং ইজিলি তুমি অ্যান্সারগুলো লিখতে পারবা। এবার আসি আমরা ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্যে আমরা 3 রকম রুলস ব্যবহার করব, কারণ ইম্পারেটিভ বাক্য 3 ভাবে শুরু হতে পারে। একটা হলো ভার প্লাস কাইন্ডলি দ্বারা যদি শুরু হয়, আর একটা হবে ইম্পারেটিভ বাক্য লেটাস দ্বারা শুরু হলে। ইম্পারেটিভ বাক্য লেট আছে কিন্তু আস নাই, এরকম পয়েন্টে আমরা ভাগ করে নিছি শিক্ষার্থীদের সুবিধার্থে। তো আমরা প্রথমে আলোচনা করব ইম্পারেটিভ বাক্যটি যদি ভার অথবা প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা শুরু হয় সেই ক্ষেত্রে আমরা সেড টুর পরিবর্তে লিখতে পারবো অ্যাডভাইসড, অর্ডার্ড, রিকোয়েস্টেড, ফরবেড, কমান্ড। যেটা যে বাক্যে যেরকম ডিমান্ড করবে সেরকম আমরা ব্যবহার করব। যদি উপদেশ বোঝাই তাহলে আমরা সেড টুর পরিবর্তে অ্যাডভাইসড নেব। যদি আদেশ করা বোঝায় আমরা অর্ডার্ড নেব। যদি অনুরোধ করা বোঝায় তাহলে আমরা রিকোয়েস্টেড নেব। যদি নিষেধ করা বোঝায় তাহলে আমরা ফরওয়ার্ড নেব। যদি কোনো প্রশাসনিক আদেশ, কোনো বাহিনীর আদেশ হয় তাহলে আমরা কমান্ড ব্যবহার করব। কমার পরিবর্তে আমরা টু নেব। এইখানে যেটাই ব্যবহার করি কমার পরিবর্তে আমরা ব্যবহার করব টু। আরএস মানে রিপোর্টেড স্পিচ, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, বাকি অংশ যা থাকে ব্যবহার করব। পার্সন থাকলে পার্সনের পরিবর্তন করতে হবে, তবে প্লিজ কাইন্ডলি দ্বারা শুরু হলে প্লিজ কাইন্ডলি বাদ যাবে। দ্য টিচার সেড টু মি রিড অ্যাটেন্টিভ, রিড অ্যাটেন্টিভলি। দ্য টিচার সেড টু মি, শিক্ষক আমাকে বলল বা বলেছিল রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো। তো সেই ক্ষেত্রে আমরা এটা দ্বারা কি বুঝতে পারছি? শিক্ষক আমাকে উপদেশ দিল, যার কারণে আমরা কি লিখব? দ্য টিচার অ্যাডভাইসড মি। দ্য টিচার অ্যাডভাইসড মি। সেড টুর পরিবর্তে আমরা অ্যাডভাইসড ব্যবহার করলাম কারণ আমাকে উপদেশ দেওয়া হয়েছে। আবার কমার পরিবর্তে আমরা টু ব্যবহার করছি, বাকি অংশ ভি ওয়ান মানে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়ার কথা, বাকি অংশ যা ছিল তা আমরা দিলাম। অতএব বাক্যগুলো যদি আমরা ঠিক এই টু দ্য পয়েন্ট এরকমভাবে যদি একটু খেয়াল করি যে সেড টুর পরিবর্তে কী হবে, টু এর কমার পরিবর্তে কী হবে, রিপোর্টেড স্পিচটা কেমন হবে, যদি আমরা এইভাবে মনে রাখি ইজিলি আমরা এটা রপ্ত করতে পারবো।
ন্যারেশনের প্রথম অংশের আলোচনা আমরা শেষ করলাম। যদি টেন্সের পরিবর্তন, পার্সনের পরিবর্তন এবং অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ আমরা যেভাবে আলোচনা করলাম যে সেইটুর পরিবর্তে কি ব্যবহার করতে হবে, কমার পরিবর্তে কি ব্যবহার করতে হবে, আরএস মানে রিপোর্টেড স্পিচটা কেমন হবে, যদি আমরা এগুলো রপ্ত করি তাহলে অবশ্যই ন্যারেশনে ফুল মার্ক পাওয়া সম্ভব। এবং ন্যারেশনে ব্যতিক্রম রুলসগুলো কম, একই আঙ্গিকে রুলসগুলো চলতে থাকে, যার কারণে সহজেই এখানে মার্ক পাওয়া সম্ভব। তো যাই হোক, আমরা ন্যারেশনের প্রথম স্টেপটা শেষ করলাম, দ্বিতীয় স্টেপ নিয়ে আবার পরবর্তীতে হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। লকডাউন চলছে, মাস্ক পরিধান করে বাইরে যাও, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করো। জাস্ট অযথা আবার বাহিরে না যাওয়াটাই সবচেয়ে বেটার। নিত্য প্রয়োজনীয় জিনিস যদি বাসাতে থাকে অযথা ঘোরাঘুরির প্রয়োজন হবে না, কারণ মহামারীর ছড়াছড়ি। যাই হোক, সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি। মহান আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা রেখে আমরা ন্যারেশনের প্রথম অংশ শেষ করলাম। আসসালামু আলাইকুম।